রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। চীন এবং মালয়েশিয়া সফরে কি পেল বাংলাদেশ? প্রথমত হলো যে আপনি যদি দৃশ্য দেখেন, মানে যেভাবে উনি গেলেন, তাকে যেভাবে গ্রহণ করা হলো, তাতে করে আনন্দিত না হওয়ার কোনো কারণ নেই। বরং বিএনপির যারা লোকজন আছে তারা চেষ্টা না করলেও তাদের নাচতে পারে, দে ক্যান ড্যান্স। এর কারণ হলো ইতিপূর্বে মালয়েশিয়াতে বা চায়নাতে এইভাবে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছে, এরকম খুব অল্প সময় গেছে আমাদের জাতীয় জীবনে। আগে একসময় মৌলানা ভাসানীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল চীনে, কিন্তু আমরা তো ওই দৃশ্যগুলো দেখিনি। বা বেগম জিয়াকে যখন এই করছে মানুষ ভুলে গেছে। এখন তারেক রহমান সাহেবের মানে এই অল্প সময়ের মধ্যে তাকে যেভাবে বরণ করা হলো, এটা আমাদের দেখে ভীষণ রকম ভালো লাগছে। এখন পাবলিক আসলে তো এত কিছু বুঝে না, মানে কি পেলাম না পেলাম, কি হবে না হবে। আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেছে, তাকে কেন্দ্র করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গান গেয়েছে, তাকে কেন্দ্র করে চীনের প্রধানমন্ত্রী সে বিরাট দুইবার গার্ড অফ অনার দিচ্ছে। একবার গ্রেট হলে গার্ড অফ অনার দিল, তিনবার মানে ডালিয়ানে যখন নামলো রেল স্টেশনে একবার দিল, তারপরে শেষে আবার প্রধানমন্ত্রী বেজিংয়ে আসলো, সেখানে একবার রেল স্টেশনে নামলো, ওখানে একবার গার্ড অফ অনার দিল, এরপরে গ্রেট হলে দিল, তারপরে আবার প্রেসিডেন্টের সঙ্গে চারবার মানে সেলিউট দিলে তো এমনি মাথা খারাপ হয়ে যায়। আমাকে দিলে তো মরে যেতাম খুশির ছুটে আর কি। এটা প্রধানমন্ত্রীকে দিয়েছে এইভাবে একটা সফরে চারবার গার্ড অফ অনার দেওয়া তো মুখের কথা না, 5বার। উনি আবার যে তিয়ানমেন স্কোয়ারে গেলেন না, ওখানে তো মোটামুটি একটা পেয়ে গেছে। তো এটা খুব ভালো লাগছে। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আসলে খুদ ধরা পার্টি, এবং এরকম অদ্ভুত জাতি দেখবেন না। গ্রামে দেখবেন যে অনেক দুষ্ট পোলাপান, এদের কাজই হলো যে কোনো বাড়ি নারী পুরুষ যখন প্রাকৃতিক কর্ম করে গোপনে গোপনে এগুলো দেখা। এরকম বাজে অভ্যাস আমাদের পৃথিবীর অন্য কোনো দেশে নাই, যে প্রাকৃতিক কর্ম করছে ওইটা গিয়ে পাট খেতে গিয়ে, ধান খেতে গিয়ে বা টয়লেটে গিয়ে বসে বসে সে ফুটা করে সে এই দৃশ্য দেখে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। ফলে আমরা যে কোনো ভালোর মধ্যে কলঙ্ক ঢুকানো, আলকাতরা ঢুকানোর জন্য আমরা পাগল হয়ে যাই। আর এটার আমাদেরও দোষ না। দিনের মধ্যে আকাশের রং পরিবর্তন হয় 100 বার। এই মেঘ, এই রৌদ্র। শিয়ালের বিয়ে হয় বৃষ্টি, মানে একদিকে বৃষ্টি হচ্ছে আবার অন্যদিকে রোদ আছে, এবং এটা আবার নাকি শিয়ালের বিয়ে হয়। তারপরে শেষে বছরে 12 বছরে 13টা প্লাবন। তারপরে মানে সকালবেলা বাতাস একদিকে প্রবাহিত হয়, বিকেলবেলা আমাদের বলে যে দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হয়, কিন্তু আমি তো দেখি চারদিক থেকে বাতাস প্রবাহিত হয়, এলোমেলো বাতাস। এই জন্য হয় কি আমাদের মনটা সারাক্ষণ এলোমেলো করে, এ কিটো না খুঁচাইলে ও কিটো না খুঁচাইলে। সকালে আপনি আমাদের দেশে যারাই খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে গেছে, একেবারে ডাইরেক্ট ধরেন 3-4 মাস কন্টিনিউয়াসলি একটা মতের উপর থাকছে, এদের সবাই পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কিন্তু যারা সবাই সময় প্রকৃতির সাথে তাল মিলাতে পেরেছে, তারাই লাভবান হয়েছে। তা সেক্ষেত্রে হয় কি, ওই যে বিদেশ থেকে আসছে, এটা 24 ঘন্টা মোটামুটি আমরা প্রশংসা করব। এরপরই তুরাগের তীরে কী হলো, তারপরে শেষে এরপরে আমরা বলবো যে মোহাম্মদপুরে হঠাৎ করে এই বছর যে বিহারি ক্যাম্পগুলোতে খুব আনন্দ দেখা গেল, রিজনটা কি? এমন আশুরাতে কখনো দেখিনি। প্রত্যেকটা জায়গাতে মোহাম্মদপুর, মিরপুরে আপনি এভাবে দেখবেন, ইভেন ঈশ্বরদী যেখানে যেখানে বিহারি পল্লী আছে, এই বছর তারা আশুরাতে যে ক্ষমতা দেখিয়েছে, মনে হয় যেন পাকিস্তান পূর্ব সময়, পাকিস্তানের জমানাতে তাদের যে পাওয়ার ছিল ঠিক ওইরকম পাওয়ার। রাস্তাঘাটে নেমে তারা পুলিশ কন্ট্রোল করে, যেখানে সেখানে গাড়ি থেকে তারা বিদায় করে দিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের দেশের পুরো যে সামাজিক যে অবস্থা, সেই অবস্থাটা এলোটপালট করে দিচ্ছে। 2 নম্বর হলো যে সংসদে আপনি যেটা বললেন, সর্বসম্মতিক্রমে তাকে অভ্যর্থনা জানানো, এটা আসলে ভালো জিনিস না। বিরোধী দলের সবসময় কিছুটা বিরোধিতা থাকবে, এবং এটা যাকে বলে অ্যাব অরিজিন, ইংরেজিতে একটা শব্দ আছে অ্যাব অরিজিন এবং হোমোজেনিয়াস, এই দুটো শব্দ বিরোধী দলের সঙ্গে যতক্ষণ থাকবে যে তারা সরকারের যে কোনো কাজে সমালোচনা করবে খুব স্মার্টলি, তো এটা ভালো হয়, সব দিকে ভালো হয়। এখন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে সব কিছু চীনমুখী হতে হবে, সব কিছু এন্টি ভারত হতে হবে, সব কিছু পুরো পাকিস্তান হতে হবে, সব কিছু এন্টি আমেরিকান হতে হবে, আর এই ব্যাপারে সবাই ঐক্যমত্য হবে, আই ডু নট থিঙ্ক সো। তো সব মিলিয়ে যে সংসদে যারা এই কথাবার্তা বলছে, সংসদে অনেক এমপি আছেন, তারা বলছেন এটা একটা সমঝোতার পার্লামেন্ট, মানে সমঝোতা করে এখানে সমালোচনা করা হয়, সমালোচনা করে এখানে সমঝোতা করে। এই ফজলুর রহমান সাহেব তো বললেন, বাইরের লোক বলা দেখে না, যে এই যে সমঝোতা করে বিরোধিতা করা হচ্ছে, মানে উনি উদাহরণ করে বললেন যে যেভাবে মেসি আজকে ঢাকা স্টেডিয়ামে কয়টা গোল দেবে, এটা যদি আগে ঠিক করে দেওয়া হয়, তো প্রথম দিন মেসির খেলা দেখতে যাবে, দ্বিতীয় দিন একটা লোকও খেলা দেখতে যাবে না। তো এই পার্লামেন্টে যে
সমঝোতামূলক খেলাধুলা হচ্ছে সরকারি দলের এমপিরা কিন্তু সেই কথাগুলো বলছে। আর রুমিন ফারহানার কথা তো বাদ দিয়ে দিলাম, সে তো বিরাট সেই আমি এবং মামুদের পার্লামেন্ট এই কথা বলে তো ফাটাফাটি করে ফেলছে। তো সব মিলিয়ে এখন সরকারকে অনেক সতর্ক হতে হবে সব ব্যাপারে। আমি এজ এ পার্সোনালিটি ধরেন, আমি তো আগেই বললাম যে উনি যেভাবে গেছেন আমার ভালো লাগছে। বাংলাদেশে বসে বসে 4টে মাস একটা প্রধানমন্ত্রী কোথাও গেলেন না, যেখানে ইউনূস সাহেব মাসের মধ্যে 2 বার করে যেতেন, এটা আমার কাছে ভালো লাগেনি। মনে হচ্ছে ওনার আসলে কোথাও একটু যাওয়া উচিত। তারপরে 2টো দেশে গেলেন, কাছাকাছি এশিয়ার 2টো দেশে গেলেন। মালয়েশিয়া সাথে ওনার অনেক স্মৃতি। উনি যখন দুঃসময়, ওনার পরিবারের যখন দুঃসময়, তখন আরাফাত রহমান কোকো ওখানে ছিলেন, তার পরিবার পরিজন এখনও থাকে এবং বিএনপির বেশিরভাগ নেতাকর্মী তাদের বিপদের দিনে মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছিল। অনেকের সেকেন্ড হোম সেখানে ছিল, তো ব্যবসা বাণিজ্য ছিল, অনেকের আছে। তো তারপরে আবার উনি ক্ষমতা আসার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে প্রথম টেলিফোন করেছেন। ফোন করার পরে তো এই কৃতজ্ঞতা স্বরূপ তিনি সেখানে গেছেন। ইট ওয়াজ ওয়ার্ম। আমরা তো এমনি মালয়েশিয়াতে যাই একটু শপিং করার জন্য, কত কাজের জন্য, সেখানে একজন প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে এভাবে রাজস্বিকভাবে গেছে। এটা ওখানকার যারা শ্রমিক কর্মচারী, যারা খুব বিভিন্ন সময় অপদস্থ হচ্ছিল মালয়েশিয়ান পুলিশের দ্বারা, তারা তো বলতে পারবে যে দেখো 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 আমাদের প্রধানমন্ত্রীকে তোমাদের প্রধানমন্ত্রী কত সম্মান করে, ফলে এখন আর আমাদেরকে ডলা দিতে পারবে না। আমরা যে মাসে মাসে প্রতি সপ্তাহে, মালয়েশিয়ান পুলিশ সপ্তাহে ঘুষ খায় এবং বাকিতে ঘুষ খায়, এরকম অদ্ভুত পুলিশ পৃথিবীর কোথাও নাই। অসভ্য রীতিমতো বাকিতে ঘুষ খায়। বাকিতে ঘুষ খায়। ধরেন একজন বাঙালিকে ধরে সে বললো যে এরকম তোমাকে এখন 5,000 রিঙ্গিত দিতে হবে। তো বললো যে আমি তো দিতে পারবো না। তোমার কাজের ঠিকানা দাও। বলে প্রতি সপ্তাহে সপ্তাহে তুমি এইভাবে দিও, যে কাজগুলো করো। এইভাবে বাকিতে মালয়েশিয়ান পুলিশ ঘুষ খায়। তো যার জন্য মালয়েশিয়ার কোনো প্রশংসা এটা মানে বা ওই সব কিছু আছে, বাট আমাদের দেখতে খুব ভালো লাগছে। যেহেতু আমরা গরিব দেশ, এখন আমাদের এত কিছুর মধ্যে সেই মালয়েশিয়াতেই যেতে হবে, সেখানে কর্মসংস্থান যেতে হবে, ফলে আমাদের তো আসলে এত নাকুচি করে চলবে না। ওদিকে চীন যে কাজগুলো করছে, সেই কাজগুলো আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে, তাকে নিচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গেও মিটিং হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হচ্ছে, কমিউনিস্ট পার্টির লোকের সাথে মিটিং হচ্ছে, তিয়ানআনমেন স্কোয়ারে গেছে, তাদের জাদুঘরে গেছে। দেয়ার আর মেনি থিংস, অনেকগুলো মানে এখানে প্রশংসা করার মতো আছে। এখন এটা পররাষ্ট্র নীতিতে সরকার কতটা হজম করতে পারবে। চীন তো আমাদের মতো মাথা গরম না। আমরা যেভাবে পেঁয়াজ খাই, খাসির মাংস খাই, গরুর মাংস খাই, ওরা ওইভাবে না। তারা লিমিটেড খাবার খায়, পেটও ঠান্ডা, মাথাও ঠান্ডা। হ্যাঁ, দেখেন না মানে ওদের রাষ্ট্রপতি কত সুন্দরভাবে কথাবার্তা বললো আর কি। তাহলে কি আমাদের অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে। জি, ফিরবো আবার আপনার কাছে। মুজিবুর রহমান মঞ্জু, কি বলবেন আপনি? প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফরে কি পেল বাংলাদেশ? কি চেয়েছিলেন বলে না, কি চেয়েছি আর কি পেয়েছি। প্রথম কথা হচ্ছে, যদি সম্মানের জায়গা দেখি, তাহলে রনিবার সাথে আমি একমত যে আমাদের সম্মানের জায়গাটা আমি স্যাটিসফাইড, যে আমরা যথেষ্ট সম্মান পেয়েছি, যথেষ্ট কদর পেয়েছি। মালয়েশিয়ার বিষয়টা তো আসলেই করে চায়নায় আমরা যেটা দেখলাম যে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, তারপরে আপনার এই কমিউনিস্ট পার্টির নেতারা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেলিগেশন টিম ছিল, যেমন ফাইন্যান্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, ইম্পর্টেন্ট মিনিস্টাররা ছিল সে সমস্ত মিটিংয়ে। নিশ্চয়ই আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করার সময় বলেছেন যে এরকম মিটিংয়ে যখন খুব সিনিয়র মিনিস্টাররা থাকেন, তখন বুঝতে হবে যে এটা তাদের দিক থেকে একটা ইম্পর্টেন্স আছে। এখন কথা হচ্ছে, আমরা তো মানে এমন যদি থাকতো যে আমার একটা চার্ট, যে আমি এটা চেয়েছি, এটা পেয়েছি, বিষয়টা তো এরকম না। এটা বলা যায় যে একটা আলোচনার সূচনা হয়েছে। এখন আমি যদি ভাগ ভাগ করে বলি যে মালয়েশিয়ার কাছে আসলে আমার চাওয়া কী বা আমার পাওয়ার মতো কী আছে। মালয়েশিয়ার কাছে আমাদের একটা তো বাণিজ্য ঘাটতি আছে, দুই দেশেই ভয়ানক রকম ঘাটতি, তো চায়নার সাথে, মালয়েশিয়ার সাথেও ব্যাপক ঘাটতি, প্রায় আপনার 2.34 মিলিয়ন এই টাইপের। এখন কথা হচ্ছে যে এই ঘাটতি আপনি পূরণ করার জন্য যেটা দরকার ছিল, মালয়েশিয়ার বাজারে আমার পণ্য প্রবেশ করার জন্য তাদের যেই আপনার যে ট্যাক্স অ্যান্ড এগুলো আছে, চার্জগুলো আছে, এগুলো কমানো দরকার ছিল। কিন্তু এগুলা কিন্তু কমানোর কোনো আশা আমরা পাই নাই। বরং ওনাদের ওখানে যদি এই মানে আমার পণ্য প্রবেশের এই বাধাটা দূর না হয়, তাহলে কিন্তু আমার এই মানে ঘাটতিটা দূর হবে না। কারণ মালয়েশিয়া থেকে আমি পাম অয়েল নেই, গ্যাস নেই, এ ধরনের কিছু ব্যাপার আছে। আমাদের এখান থেকে মালয়েশিয়ায় হিমায়িত খাদ্য, আম, এই টাইপের অনেক কিছু, চামড়া জাতীয় পণ্য আমরা রপ্তানি করতে পারবো, যদি তারা সেই তাদের যেই ট্যাক্সগুলো আছে, রিবেটটা, সেটা যদি তারা প্রত্যাহার করে। ওটার পার্সেন্টেজটা খুব হাই, 40%। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি ASEAN-এ ঢুকতে পারি,
তাহলে আমাদের মালয়েশিয়ান হাব দিয়ে আমরা আরও কিছু বিজনেস এরিয়া পাবো। মালয়েশিয়ার সাথে যেটা সবসময় আমরা বলি যে আমাদের জনশক্তি রপ্তানির একটা বড় জায়গা আছে। মালয়েশিয়া আমাদের শ্রমিকদেরকে পছন্দ করে, আমাদের শ্রমিকদের সেখানে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের একটা বিরাট বৈদেশিক মুদ্রা অর্জনের পথ হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই মানে শ্রমিক রপ্তানির জায়গাটাতে যে ব্যারিয়ার, সেটাতে কিন্তু মালয়েশিয়ান সরকারেরও সমস্যা আছে, কারণ ওদের ওখানে এক মাফিয়া চক্র আছে আর আমাদের মাফিয়া চক্র আছে। এই দুই মাফিয়া চক্রের মধ্যে আবার খুব বন্ডিং আছে। এই বন্ডিংয়ের কারণে দুই পক্ষকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, সেখানে দুই প্রধানমন্ত্রীকেই খুব সাহসী ভূমিকা রাখতে হবে এবং কঠোর ভূমিকা নিতে হবে। মালয়েশিয়ান জায়গা থেকে একটা অসুবিধা হচ্ছে যে মালয়েশিয়ান সম্ভবত ইলেকশন খুব কাছাকাছি আসছে এবং হোপফুলি মালয়েশিয়ান এই সরকার নাও টিকতে পারে। তাইলে কিন্তু এই এখনকার যে বন্ধুত্ব বা ওই যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা একটু ঘাটতি হবে। আর আমি কিছুটা সন্দিহান যে আমাদের বর্তমান সরকার আগে যে আপনার ইয়াটা ছিল, অর্থাৎ এই যে মাফিয়া চক্র এখানে এই সিন্ডিকেটটা দূর করতে পারবে কিনা। তাহলে মালয়েশিয়ার জায়গাটায় আমাদের আশার দিক একটা, যে আমাদের যদি ওই ট্যারিফটা কমানো যায় আর আমাদের শ্রমবাজার করতে হলে, এটা কিন্তু মালয়েশিয়ার কাছে একার না, এটা আমাদেরও একটা ভূমিকা রাখার ব্যাপার আছে। চায়নার জায়গাটা অনেক বৃহত্তর। চায়না যে করিডোরের কথা বলেছে, এই ধরনের করিডোরের কথা কিন্তু আগেও আলোচনা হয়েছিল, সেখানে কিন্তু ভারতও অন্তর্ভুক্ত ছিল। এটাকে বলা হয় BCIM, ঠিক আছে, যে ভারত, বাংলাদেশ, চায়না এবং মিয়ানমার, এই চারটা রুট যদি একসাথে করা যেত তাহলে আমাদের পণ্য পরিবহনের খরচ কমতো এবং একটা বিরাট বিজনেস হাব আমাদের জন্য তৈরি হতো। এবারে আমি যেটা দেখলাম সেখানে কিন্তু ভারতকে বাদ দিয়ে চায়না একটা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়না এটা প্রস্তাব দিয়েছে। এই টোটালটাই কিন্তু চাইনিজদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, তারা যে ওয়ান বেল্ট ওয়ান রোড বিশাল পরিকল্পনা, এটা কিন্তু পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ মানে ইকোনমিক প্ল্যান, এবং এটা আসলে 10 বছর ধরে তারা এই প্ল্যানে কাজ করছে। তো বাংলাদেশ কিন্তু এটা অন্তর্ভুক্ত। ইন্টারেস্টিংলি ভারত কিন্তু এই BIR মধ্যে নাই, অর্থাৎ BRI এর মধ্যে ভারত নাই। তো সুতরাং আমরা যদি BRI এর মধ্যে, তো আমরা আছি অলরেডি, আমাদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে যেটা হচ্ছে যে আপনার আনোয়ারা, চট্টগ্রাম আনোয়ারায় যে চাইনিজদের যে শিল্প মানে তৈরি হয়েছে, ইপিজেড যেটা হয়েছে, এটা থেকে মাল পরিবহনের জন্য আমাদের জন্য এটা সহজ হবে এবং আমাদের কাঁচামাল সহসা আনতে পারবো। এখন এখানে যদি ভারত মনে করে এটা তাদের জন্য থ্রেট, তাহলে ভারত এটাকে আমাদের সাথে এক ধরনের কূটনৈতিক ঝামেলা তৈরি করতে পারে। পাশাপাশি এখানে আমি যেটা দেখেছি যে তিস্তা প্রকল্প নিয়ে একটা থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, এক্সপার্টরা ছিল। তিস্তা পরিকল্পনাটা আমাদের সরকারকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা এটাতে ইন্টারেস্টেড ছিলেন এবং যথেষ্ট এমফেসাইজ দিয়েছেন এটাতে। তো এটাকে কেন্দ্র করে কিন্তু কিছু MOU সাইন হয়েছে। এখন তিস্তাটা যদি আমরা চায়নার সাথে করি, তাহলে এটা পরিষ্কার যে ভারত এটা তাদের জন্য, তারা এটাকে একটা গাত্রদাহ হয়ে যাবে, গাত্রদাহ হতে পারে। এখন আসেন, আমেরিকার সাথে আমার স্বার্থ কি? আমেরিকার কাছে আমি মাল বিক্রি করি। চায়নার সাথে স্বার্থ কি? চায়না থেকে আমি মাল কিনি, মানে এত বেশি কিনি যে এখানে আমি অসহায়। চায়না কিন্তু তার ট্যারিফ সব মানে 100% ওয়েভার দিয়েছে, কিন্তু আমার মাল সেখানে ঢুকতে পারে না, কারণ আমার কাছে তো প্রোডাক্ট নাই। অন দি আদার হ্যান্ড, ভারতের সাথে আমার সীমান্ত বিরোধ যেটা সমস্যা আছে, এই সমস্যাটার সমাধান করার জন্য আমাকে এই ভারত, চায়না, আমেরিকা, এই তিনটাকে যদি আমি কাউন্ট করি, ইভেন মালয়েশিয়াকে যদি আমি রাখি, মালয়েশিয়ার সাথে আমার বড় স্বার্থ হচ্ছে শ্রমিক, আমার বৈদেশিক মুদ্রার জায়গা। আমেরিকার সাথেও বৈদেশিক মুদ্রা, আমেরিকার সাথে আমার মানে বাণিজ্যের পাশাপাশি এক ধরনের মানে সামরিক ব্যাপারও আছে, একটা বৃহৎ শক্তির সাথে সম্পর্ক রাখার ব্যাপার। ভারতের সাথে আমার পানি সহ নানা ক্রাইসিস আছে। আর চায়নার সাথে হচ্ছে আমার, যেহেতু আমার এখানে মাল উৎপাদন করতে গেলে আমাকে চায়নার সাথে প্রোডাক্ট আনা নেওয়া করতে হবে। এখন বাংলাদেশকে অত্যন্ত যৌক্তিক ওয়েতে মাথা ঠান্ডা রেখে এই চতুর্মুখী জায়গাটাকে হ্যান্ডেল করতে হবে। দেখেন আমাদের কিন্তু বললেন যে পেঁয়াজ আর ওই যে গরুর মাংস খান, মাথা কেমনে ঠান্ডা থাকবে? একটু যদি আচ্ছা, আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে আমাদের অনেকে আছে, আমাদেরকে এটা মনে রাখতে হবে, চায়না এবং আমেরিকা এরা কিন্তু 71 সালে আমাদের স্বাধীনতার পক্ষে ছিলেন না। হ্যাঁ, আবার এটা ছিলেন না বলে আমরা যদি এটা করে সবসময় তাদেরকে শত্রু জ্ঞান করি, মনে রাখতে হবে শত্রু মিত্র কিন্তু পরিবেশের ভিত্তিতে কিন্তু পরিবর্তন হয়। এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রধান থ্রেট হচ্ছে ভারত, কারণ ভারত অনবরত এই থ্রেট তৈরি করে যাচ্ছে। সীমান্তে অলরেডি একটা সাম্প্রতিক সময়ে পুশিং করে আমাদেরকে সিরিয়াস লেভেলের একটা ক্রাইসিসের মধ্যে রেখেছে।
ওইদিকে মিয়ানমার নিয়ে আমরা একটা মানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, রোহিঙ্গা মানে নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে চায়না এবং আমেরিকা আবার পরস্পরের মধ্যে তাদের মধ্যে বিরোধ আছে। এই জন্য আমার কিন্তু বিআরআইতেও অংশগ্রহণ করতে হবে, আমাকে আবার ইন্দো প্যাসিফিক আমেরিকান যে প্ল্যান আছে, আমেরিকার সাথে যেহেতু আমার একটা ট্রিটিও হয়ে গেছে, একটা চুক্তি হয়েছে, যে চুক্তিটাকে আমাদের দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। একই সাথে ভারতের সাথে আমার গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্ন, পশ্চিমের বিষয়টা সমাধান হওয়ার প্রশ্ন, এবং সীমান্তে তারা যে উত্তেজনা তৈরি করছে সেটা নিরসন হওয়ার স্বপ্ন। আরও বড় বড় কিছু আছে, সেটা হচ্ছে আমাদের দেশের সন্ত্রাসী বাহিনী যারা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার প্রশ্ন। এই জায়গাগুলো সরকার মানে ওই আমাদের দেশে একটা কথা আছে, আঞ্চলিক ভাষায় বলে যে চাঁদ দেখে খুশি হয় না, 30 দিন কিন্তু রোজা রাখতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ভালো ডেলিগেশন এসেছে, একটা গুড বিগিনিং আমি মনে করি সরকার প্রধানের প্রথম যাত্রাপথ। এবং পার্লামেন্টে যেটা হচ্ছে, আমি রনিভাইয়ের সাথে একটু স্লাইটলি দ্বিমত করি যে বিরোধী দল সবসময় বিরোধিতা করবে কেন, বিরোধী দল এই জায়গায় উদারতা দেখিয়েছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং এটাও একটা নজির যে সবসময় শুধু মানে গতানুগতিক বিরোধিতা, রনি ভাই নিজেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেছেন, কিন্তু বিরোধী দলকে চাচ্ছেন উনি বিরোধী দল বিরোধিতা করুক। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে ট্যুর অ্যাপারেন্টলি সাকসেসফুল, সম্মানজনক হয়েছে, কিন্তু আসল যদি ফল না হয়, কথা আছে না যে আমাদের বৃক্ষটা রোপণ হয়েছে যথার্থ, সফর করে এসে বলে যে ফল মানে আলোচনা ফলপ্রসূ হয়েছে, পরে দেখা যায় যে আসলে ক্যাশ কিছু হয় নাই। তো আমি যেটা মনে করি এই ক্রাইসিসগুলো আমাদের একেবারে সম্মিলিতভাবে এটা হ্যান্ডেল করতে হবে, এবং মনে রাখতে হবে যে এই চায়না, ভারত, আমেরিকার এই ত্রিশঙ্কু যে মানে ক্রাইসিসটা আছে, এটাকে আমাদের সম্মিলিতভাবে জনগণের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব গোলাম মাওলা রনি। আপনি যদি একটু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ এটা অনেক দিন, এই বাজারটা খুলবে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে, এটা কিন্তু অনেকেরই প্রত্যাশা ছিল, এগুলো কতটা? এটাই আমাদের আবেগ। আমরা তো মনে করেন যে 1 মিনিটে গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, তারপরে শেষে আমরা এত রাতে কেন ডাক দিলে প্রাণ কোকিলা, কোকিল ডাক দিছে, পাশে জামাই রেখে চলে গেছে কোকিলের ডাকে। এই হলো আমাদের দেশের গান। তারপরে শেষে বাবু সালাম বারে বার, সেখানে গেছে বউকে নিয়ে নাচতে, বাবু বউকে রেখে দিয়েছে, মনের দুঃখে সে গান গেছে। তো এই যে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি, আমরা করি কি, যখন আমাদের দেখে কেউ একটু মুখ তুলে তাকায়, মুখ একটু হাসে, আমরা মনে করি প্রেম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে শেষে কেউ একটু ধরেন রাগ হলো, আমরা মনে করলাম কেয়ামত হয়ে গেল। তো সেই দিক থেকে এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে আদর করছে, আপ্যায়ন করছে, সঙ্গে সঙ্গে আমাদের যে এক্সপেকটেশন যে তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর সাথে বসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলবে যে এখন থেকে আগামী আপনি যতদিন 5 বছর থাকবেন, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো শ্রমিক আনবো না, বাংলাদেশ থেকে আনবো। কালকে থেকে ভারতের যত শ্রমিক আছে সবগুলোকে লাথি মেরে এখান থেকে বের করে দেবো, বের করে সেখানে বাংলাদেশ আনবো। এগুলো আমাদের এক্সপেকটেশন। কিন্তু মালয়েশিয়া তো সেরকম দেশ না, বা অন্যান্য গ্লোবাল যে দেশ আছে তারা সবসময় আক্কেল নিয়ে চলে। বুদ্ধি না থাকলে তো এই দেশটা 1962-তে আমাদের চাইতে, বা ধরেন 1970-তে আমাদের চাইতে অনেক বিলো স্ট্যান্ডার্ডে ছিল ফাইন্যান্সিয়ালি। তো সেখানে তারা কোথায় চলে গেছে, আমরা কোথায় চলে গেছি। তো দেখেন সেখানে ওই প্রসঙ্গ যে যাবে আমাদের প্রধানমন্ত্রী, ওই পরিস্থিতি তৈরি হয়নি। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা যে শ্রমিক আনবো সেখান থেকে, তো যেখানে শ্রমিকদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, সেখান থেকে আমরা শ্রমিক আনবো না। মানে তার কথার মূল ব্যাপার হলো যে আমরা শ্রমিকদের অধিকার চাই। সেই অধিকার হলো এরকম যে আমরা আগে সরকার বিগত দিনে তার সঙ্গে একটা MOU স্বাক্ষর করলাম গভর্নমেন্ট পর্যায়ে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেখানে মালয়েশিয়ান সরকার ওয়ার্ক অর্ডার দেবে, বাংলাদেশ সরকার সেই অনুযায়ী দক্ষ ম্যান পাওয়ার দেবে, 40,000 টাকা করে ওয়ান ওয়ে খরচ যাবে। আচ্ছা, সরকারের যারা লোকজন করলো কি, তারা মন্ত্রণালয়ে প্রথমে রেখে মালয়েশিয়ান গভর্নমেন্টকে বুদ্ধ বানিয়ে এটা একটা সিন্ডিকেটের হাতে ব্যবসাটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে নিয়ে সেই অন্ততপক্ষে 4-5 লাখ শ্রমিক সেখানে পাঠালো। তো ওদের ওখানে কর্ম ছিল না, কিছু না, ওরা গিয়ে প্রায় সবাই অবৈধ হয়ে গেছে। ফলে এই শ্রমিকরা বিপদে পড়েছে, সেখানে গিয়ে তাদেরকে জেলে ঢুকাতে হয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হয়েছে, রিপ্যাট্রিয়েট করতে হয়েছে। এবং পুরো মালয়েশিয়ার যে মিনিস্ট্রির যে যত কর্মকাণ্ড, আমাদের কুকর্মে একার আলকাতরা হয়ে গেছে। এইগুলো একটা।
এরপর আবার দীর্ঘদিন ধরে তার মালয়েশিয়ান সরকারকে রাজি ঠাজি করে আবার আরেকটা এই সরকারের শেষ সময়টাতে একটা সুযোগ দেওয়া হলো বিএনপি আওয়ামী লীগ সরকারের। তখন বললো যে ঠিক আছে 80,000 টাকা করে, এখন বেড়ে গেছে 80,000 টাকা করে দেওয়া হবে। এই 4-5 জন লোকের মধ্যে জেনারেল মাসুদউদ্দিনও ছিলেন। জেনারেল মাসুদউদ্দিন, এই যে ঢাকার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বেনজির সাহেব, এরকম 4-5 জন মিলে ওই লোটাস কামাল, তারপর শেষে এই যে কি যেন ওই যে শেরাটন হোটেলের মালিক নূর আলী, এদের একটা বিরাট সিন্ডিকেট আছে না নামগুলো, তো সব মিলিয়ে এরা নাকি 25,000 কোটি টাকা মারিং করেছে এখান থেকে। এখন এটা তো এই সরকারের শেষ মুহূর্তে মানে মাহাথির মোহাম্মদের সরকার, এই বর্তমান সরকার, ওদের জন্য একটা লায়াবিলিটিস হয়ে গেছে। বিকজ এই যে মানুষগুলো গেছে সেইগুলোকে তো না কাজ, মানে সেটা একটা মানে ছোটো কান্ট্রি নিজের দেশ, তো সেখানে আপনি কোনো চাকরি নাই, কিছু নাই, লোকজন ঘুরে বেড়াচ্ছে, কেউ ওখানে অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে, পুরো সমাজে একটা পলিউশন, রাস্তায় দেখা গেলো টয়লেট পায় না, রাস্তায় ছেড়ে দিছে। না না, ছোটো মানে বলছি জনসংখ্যা অল্প, সব দিকে, হ্যাঁ সব দিকে অল্প। তো ওখানে বাঙালিরা যেটা যাচ্ছে, গিয়ে তারা কি করছে, যারা কাজ নাই কর্ম নাই তারা রাস্তায় ঘুমাচ্ছে, প্রাকৃতিক কর্ম রাস্তায় ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো পুরো প্রবলেম হয়ে যাচ্ছে। তো এখন মন্ত্রী মহোদয়, যেটা প্রধানমন্ত্রী মহোদয় মালয়েশিয়ার, বলছে ঠিক আছে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, সব কিছু আছে, এইটা আপনি এই সমস্যাগুলো সমাধান করেন। 1-2 নম্বর হলো যে আপনাকে তো আমার দেখতে হবে, আগের বার ভদ্রলোক একটা বিশ্ব খেলোয়াড়, তাকে এত সম্মান করলাম এবং আমি মনে করলাম যে ঠিক আছে তাকে একটা সুযোগ দেবো, তার সাথে আমার দীর্ঘদিন বন্ধু নোবেল লরিয়েট, আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে তার সাথে দেখা করে আসলাম। ও মাই গড, সুযোগ দেওয়ার আগেই তাকে আমি সুযোগ দেওয়ার আগে সে একটা ম্যান পাওয়ারের লাইসেন্স করে বসছে। এই জন্য তাড়াতাড়ি ঘুরে বাবারে বন্ধ করো, তাড়াতাড়ি ডক্টর ইউনূসের কথা বলছি। হ্যাঁ, তো বিকজ এর কারণ হলো যে এখন যদি আমি ডক্টর ইউনূসকে দিই, আগে তো সিন্ডিকেটে 4-5 জন খেয়েছে, এখন তো একা খাবে। তো এই সরকার এই যেরকম আমরা একটা সুযোগ দেবো, দেওয়ার পর আপনার লোকজন যদি গিয়ে আবার ম্যান পাওয়ারের ব্যবসা শুরু করে, তখন তো আমরা আর এক দফা ধরা খাবো। লেটস ওয়ার্ক টুগেদার, আপনার অধিকারগুলো সংরক্ষণে সব কিছু করেন, তারপরে কাজ করা যাবে। এরকম একটা আশা নিরাশা, প্রেম ভালোবাসা, তারপরে শেষে চাওয়া পাওয়া, দেনা পাওনা, এর একটা মাঝামাঝি জায়গাতে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার যদি উন্মুক্ত করতে হয়, স্টিল উই নিড টু ওয়ার্ক ম্যানি মোর। আমাদেরকে অনেক কাজ করতে হবে। এটা মালয়েশিয়ার যত উপকার হবে তার চেয়ে আমাদেরই আসলে বেশি উপকার হবে। আমরা যদি এই অনিয়মগুলো দূর করতে পারি, আমরা যদি মালয়েশিয়ার এই চাপে আমরা যদি শ্রমিকদেরকে ট্রেন আপ করতে পারি, একটা সিস্টেমের মধ্যে আনতে পারি, আমি মনে করি এটা ভালো হবে। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম 50 মিনিটসে, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি কি পেল বাংলাদেশ এই বিষয় নিয়ে। বিরতির আগে আমরা গোলাম মাওলা রনির বক্তব্য শুনছিলাম। আবারও ফিরি আপনার কাছে, ছোট করে যে প্রশ্নটি, সেটি হচ্ছে এই পরিস্থিতি সৃষ্টি করে তার মানে একটা আশ্বাস তো আছে যে বন্ধ যে বাজারটা সেটা চালু হবে, একটু সময় সাপেক্ষ। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন যে মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে যে 1 জুলাইয়ের মধ্যেই হয়তো একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মাহাদির মুখে ফুল চন্দন পড়ুক। জুলাই কেন? ইফ ইট ইজ পসিবল টুমরো যদি এটা হয়ে যায়, হ্যাঁ, এটাই আনন্দের খবর। আনন্দের খবর আমাদের শুনেন, মানে এটা ঠাট্টা মস্করার বিষয় না। এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রবলেম আছে হলো ফাইন্যান্সিয়াল সংকট। তো প্রতিটা মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আপনি যে কোনো প্রোডাকশনে যান, এমনি একটা দোকানেও যদি আপনি শুরু করতে যান গুলিস্তানে, রং ঠং করে প্রোডাকশনে লাভজনক যেতে 6 মাস লাগবে, বিগ ইনভেস্টমেন্ট। কিন্তু ম্যান পাওয়ার এমন একটা বিষয়, আপনি আজকে পাঠাবেন একজন লোক, আগামী মাস থেকে সে রেমিটেন্স পাঠাবে একদম সাথে সাথে। এই মুহূর্তে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিটাকে যদি ইমিডিয়েটলি জাস্ট লাইক বুলেটিন আকারে আপনাকে দাঁড় করাতে হয়, তাহলে সরকারের যদি যে এফোর্ট, সেই এফোর্টের মধ্যে 90% এফোর্টও যদি আগামী 6 মাস বা 1 বছর শুধুমাত্র ম্যান পাওয়ারে ইনভেস্ট করে, যে আমরা ম্যান পাওয়ার পাঠাবো, তারপরে ইন্ডাস্ট্রি অন্য যেগুলো আছে সেগুলো 10% এফোর্ট, তাহলে সরকার সার্ভাইভ করতে পারবে। আদারওয়াইজ ধরেন অর্থনীতি এখন যেভাবে চলছে, এটার সাথে পাল্লা দিয়ে আইন শৃঙ্খলার অবনতি হবে, এইভাবে পাল্লা দিয়ে জাতীয় ফ্রাস্ট্রেশন বাড়বে, অশান্তি বাড়বে, এইভাবে পাল্লা দিয়ে আপনার বেকার সমস্যা বাড়বে, বেকার সমস্যার সাথে সাথে দুর্ভিক্ষ বাড়বে, দুর্ভিক্ষ বাড়ার সাথে সাথে খুন খারাপি বাড়বে, আর টুস করে আপার ঢুকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আওয়ামী লীগ দাঁত বের করে মানে ভেঙ্গাবে সারাক্ষণ। ওই ব্যাপারে ভারতের লোকগুলো তারা উলুধ্বনি দেবে ওখানে বসে বসে, বড় বড় যে দেখেন আমরা ছোটোকালে সিংগায় ফু দিতে, ওরা মানে ওই যে মানে শামুকে, ওই শামুক অনেকগুলো তারা করে বিদেশ থেকে বড় বড় চায়না থেকে শামুক আনবে,
শামুকের সেই শামুকের সীমান্তে বসে বসে আমাদের বিজিবিকে দেখে দেখে শামুকে ফু দেবে আর উলুধ্বনি দেবে যে তোমরা দেখো এখন কী অবস্থা হয়ে গেছে, যেহেতু বেড়া তো সীমান্তে দেওয়া আছে। ফলে আমরা পুরো জাতিকে কোনো অবস্থাতেই কারো তুচ্ছ এবং তাচ্ছিলের জায়গায় নিতে পারি না। আমাদের উই শুড এফোর্ট। ফলে সরকার যে কাজগুলো করছে এটা অনেক শুভাশিস। আমি মনে করি চীনের যে কোনো বিনিয়োগের চাইতে মালয়েশিয়া, সৌদি আরব এবং মিডল ইস্ট, ইভেন যদি সরকার আরও 3 জন পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে রাষ্ট্রদূত নিয়োগ করে, ভারত যদি বাংলাদেশে একজন রাষ্ট্রদূতকে মন্ত্রীর মর্যাদা দিতে পারে, তাহলে সৌদি আরবিয়াতে যাদের সাথে সরকারের খুব ভালো সম্পর্ক আছে, সৌদি সরকারের অনেক, একসময় দেখুন মাওলানা মান্নানকে এরশাদ সাহেব নিয়োগ দিয়েছিলেন, বিকজ হি হ্যাড এ ভেরি ওয়াইড রেঞ্জ রিলেশন উইথ মানে সৌদি আরবিয়া, তারপরে ইরাক, এদের সঙ্গে, এবং তার বেনিফিট কিন্তু এরশাদ সাহেব পেয়েছেন, মাওলানা মান্নান সাহেবও পেয়েছেন। তো মাওলানা মান্নান ধর্মমন্ত্রী হিসেবে আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চৌকুশ মন্ত্রী ছিলেন, এত মেধাবী, এত মানে যেহেতু তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যে হিসেবে তার মানে ইনকিলাবে কাজ করার সুযোগ হয়েছে, আমি দেখেছি এত মেধাবী মানুষ বাংলাদেশে যেভাবে ইংরেজি বলতে পারতেন, যে সেভাবে আরবি বলতে পারতেন, কম আছে এরকম, মানে একদম এরকম মেধাবী, এক্সট্রা অর্ডিনারি। সে সে একদিকে জামাতকে ধুয়ে দিল, আবার একটু পরে জামাতের বুকে মিলিয়ে সুমা টুমা দিয়ে সে টেরিবল অবস্থা করে ফেললো। তো এইরকম ম্যাগনেটিক লোক যদি সরকার ধরেন এই মুহূর্তে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে নিয়োগ দেয়, আমরা যদি একজন মন্ত্রীকে আমি মাসে ধরেন 10 লাখ টাকা খরচ করলাম এখানে অফিস দিয়ে, তো 5 বছর কয় টাকা খরচ হবে, আর সে যদি ওখানে 2 লাখ লোক পাঠাতে পারে, আমার টাকা উঠে গেল, পুরো দেশের ইকোনমি একটা চেহারা পাল্টে যাবে। সিমিলার যদি সৌদি আরবে আমি একজন সিরিয়াসলি মানে ফুল টাইম মিনিস্টার নিয়োগ করি, হ্যাঁ লবিস্ট টাইপের মিনিস্টার, একদম মিনিস্টার পদমর্যাদা, তারই কাজই হবে মিনিস্টার এমিরেটস, সে শুধু কাজই করবে, তার টার্গেট থাকবে যে কী করে ওখানে ম্যান পাওয়ার নেওয়া যাবে। সিমিলারলি মালয়েশিয়াতে একজন মানে যেখানে যেখানে আমাদের হতে পারে, ইউরোপের ধরেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, জাপান, এখানে অনেকগুলো ম্যান পাওয়ার স্কোপ আছে। তা আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী, এরকম 10 জন অ্যাডভাইজারি মিনিস্টার থাকে, এবং আগামী 1 বছরে যদি আমরা 20 লাখ লোক পাঠাতে পারি, অনলি 20 লাখ লোক পাঠাতে পারি, বিশ্বাস করেন বিএনপি এবং তারেক রহমানকে আজরাইল ছাড়া কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, কেউ পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মুজিবুর রহমান মঞ্জু। আপনি অর্থনৈতিক করিডোরের যে বিষয়টি বলেছেন, এই ধরনের করিডোরের যে প্রস্তাবনা বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না, নিঃসন্দেহে ভারত এটার মানে খুব স্বাভাবিকভাবে নেবে না। আরেকটি বিষয় হয়েছে যে আমরা যদি তিস্তা বাঁধের ইস্যুতে বলি, এখানে চায়না যখন প্রথম প্রস্তাবটা দেয় তখনই তো উষ্মা প্রকাশ করে ভারত কোনোভাবেই চাইব না ভারতের উজানের কোনো দেশ বাংলাদেশের সঙ্গে মানে এই বাঁধ নির্মাণ করুক। কি বলবেন আপনি? এখন ওই যে যেই করিডোরটার কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ধরেন ঢাকা, ভারতের হচ্ছে কলকাতা, আর মিয়ানমারের হচ্ছে কুনমিং, আর চায়নার হচ্ছে কুনমিং, আর মিয়ানমারের হচ্ছে মান্দালে, যেই এই 4মুখী রাস্তা। এখন যদি আমরা, আমাদের সাথে তো ভারতের এক ধরনের কমিউনিকেশন আছেই, তাই না? আমাদের যশোর দিয়ে, বেনাপোল দিয়ে, নানা দিকের, বুড়িমারি দিয়ে নানা দিকে আছে। আমি মনে করি এই করিডোরটা হলে ভারতের কোনো সমস্যা নাই, বরং ভারত লাভবান হবে এই জন্য, কারণ বাংলাদেশের 2টা পোর্টের দিয়ে ভারত কিন্তু একটা সুবিধা নিচ্ছে, এবং উইদাউট মানে ট্রানজিটের সুবিধাটা নিচ্ছে, আমাদের কিন্তু খুব বেশি পয়সা করে দিচ্ছে না। ফলে চায়নার সাথে এই করিডোরের মধ্য দিয়ে আমাদের যদি মধ্য এশিয়ায় কমিউনিকেশনটা তৈরি হয়, টোটাল আমাদের তো চায়না তো আসলে আমাদের খরচটা কমবে হচ্ছে কাঁচামাল, তো ব্যাপকভাবে আমরা কাঁচামাল আমদানি করি চায়না থেকে, এই খরচটা কমে আসলে এটার বেনিফিট ভারতও পাবে। এখন ভারতকে এই জিনিসটা বোঝানো যে আমার এই মানে করিডোরের মধ্যে তোমার কোনো লস নাই, বরং তুমিও লাভবান হবা, এই ধরনের ডিসকাশনেই, এই ধরনের কূটনৈতিক আলোচনাতেই এখানে একটা ফলাফল আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভারত ধরেন রাগ করলো, চাইলো না, তাতে ভারত না চাইলে তো আমার কিছু আসে যায় না, আমার কল্যাণ কোনটা সেটাই তো আমি করব। এখন আমার কল্যাণের জন্য আমার যেটা দরকার, আমার একটা ন্যাশনাল ইউনিটি দরকার। আমার ন্যাশনাল ইউনিটিটার জায়গাটাই আমি একটা ঘাটতি দেখি। যেমন আমি আপনাকে বলি, এগুলো ছোট ছোট কাজ, আজকে যেটা পার্লামেন্টে হলো, ভেরি গুড। এমন যদি হতো যে চায়না থেকে বসে যখন করিডোরের প্রস্তাব আসলো, তখন ধরুন প্রাইম মিনিস্টার লিডার অফ দি অপোজিশনকে ফোন করলো, বললো যে তারা তো এই ধরনের করিডোরের প্রস্তাব দিচ্ছে এবং বিভিন্ন আলোচনা হচ্ছে, তো বিষয়টা আমি আপনাকে জানালাম, বা আপনাদের কোনো মতামত আছে কিনা। তাইলে যেটা হতো যে এই যে একটা মানে যে আমরা জাতিগতভাবে কি আছি, ঐক্যবদ্ধ আছি, হয়তো
প্রধানমন্ত্রীর সেটা মানসিকভাবে একটা শক্তি ছিল যে এটা নিশ্চয়ই অপোজিশন এটা কোনো বিরোধিতা করবে না। আমি যেটা কথা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের এই তিন শক্তির সাথে আমি আপনাকে বলি, সত্যিকার অর্থে প্রতিবেশী বলেন বা বিদেশি আমাদের বন্ধু রাষ্ট্র বলেন, কেউ কিন্তু আমাদেরকে তার স্বার্থ ছাড়া সাহায্য করবে না। হ্যাঁ, মালয়েশিয়ারটা আলাদা, মালয়েশিয়ার সাথে আমাদের ওই ধরনের দেনা পাওনার বিষয় নাই। মালয়েশিয়া আমাদেরকে একটা বড় জায়গায় হেল্প অলরেডি করেছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে। রোহিঙ্গা ইস্যুতে তারা নানা ধরনের এইড দেয়, রোহিঙ্গাদেরকে তারাও কিছু আশ্রয় দিয়েছে। এবং মালয়েশিয়া যত বড় দেশ, তাদের বহু এলাকা খালি পড়ে আছে, তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে কিছু রোহিঙ্গা তাদের সেখানেও নিতে পারে। সমস্যা হচ্ছে মালয়েশিয়ার কিন্তু একটা ন্যাশনাল প্রবলেম আছে, তাদের কিন্তু ওই যে চাইনিজ আর মালেদের মধ্যে একটা কিন্তু বিভেদ জায়গায়, সরকারটাও কিন্তু ওই ধরনের স্টেবল গভর্নমেন্ট নাই সেখানে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যেই, যেমন ধরেন মালয়েশিয়ার প্রশ্নটা আসছে, মালয়েশিয়া আমার এখান থেকে লোক নিচ্ছে কৃষিতে, তাদের ডেভেলপমেন্ট সেক্টরে, আর কিছু হয়তো নির্মাণ স্টুডেন্ট শ্রমিক নিচ্ছে, কিছু, হ্যাঁ হ্যাঁ নির্মাণ শ্রমিক নিচ্ছে, কৃষি জমি মানে ওই যে পাম অয়েলের জায়গাগুলোতে শ্রমিক নিচ্ছে, আর অল্প কিছু লোক নিচ্ছে প্রফেশনাল এবং স্টুডেন্টদের জায়গায়। স্টুডেন্টরা তো এক ধরনের স্কলারশিপ এক্সচেঞ্জের জায়গায় যাচ্ছে। প্রফেশনাল যারা যাচ্ছে তাদের কিন্তু কোনো খরচ লাগার কথা না, তাদের একদম মানে প্লেন ফেয়ার থেকে শুরু করে সবই কোম্পানিগুলো বিয়ার করতেছে। ইভেন শ্রমিকদের ব্যাপারেও আমি জানি যে শ্রমিক তো তাদের দরকার, তারা শ্রমিকদের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে কিন্তু বাইরে থেকে তাদেরকে এক ধরনের প্লেন ফেয়ারও তারা দিচ্ছে। তাহলে আমার শ্রমিকের খরচ কোথায়? আমার এখানে 1 থেকে 1.5 লাখ টাকার বেশি তো খরচ লাগার কথাই না। তাহলে আমি ধরেন কালকে বিএনপি করিডোর মানে এই মানে শ্রমিক নেওয়ার বিষয়টা খুললো, কিন্তু খুলে যদি 5-6 লাখ টাকা করে আবার খরচ করতে হয়, আওয়ামী লীগের ওই যে মানে যে মাফিয়া চক্র সিন্ডিকেট বললেন, এই সিন্ডিকেটের বদলে যদি এখন বিএনপি জামাতের সিন্ডিকেট হয় বা বিএনপির সিন্ডিকেট হয়, তাহলে লাভ হবে কি? এই জন্য আমি যেটা মনে করি আমাদের ন্যাশনাল ইউনিটের দরকার। প্রধানমন্ত্রীর বলা উচিত যে ভাই মালয়েশিয়া আমি শ্রমবাজার খুলতে পারবো। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে তো ডক্টর ইউনূসকেও আশ্বাস দিয়েছেন, যেটা রনি ভাই বললেন, খুলে তো নাই। এর আগে আওয়ামী লীগের সাথেও তো একটা খুলে আবার বন্ধ হয়ে গেল। সুতরাং মনে রাখতে হবে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ক্রাইসিসটা আমাদের হাতে। আমরা এই জায়গাটা যদি এশিওর করতে হয়, সেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে এবং ওভারঅল সবার মধ্যে একটা ঐক্য লাগবে। আর আপনি যেটা বললেন যে করিডোরের জায়গাটা তো একটু লং টার্মের ব্যাপার। চায়নার কাছ থেকে আমাদের এখন আমি মোটা দাগে যেটা দেখি, একটা হচ্ছে যদি আমরা তিস্তা ইস্যুটা সেটেল করতে পারি, এটা সেটেল করে ফেলার দরকার তাড়াতাড়ি। 2 নম্বর হচ্ছে করিডোরের ইস্যুটা চায়নায় প্রস্তাব দিয়েছে, সো আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, এটা নিয়ে পার্লামেন্টেও আলোচনা হতে পারে। থার্ড হচ্ছে আমাদেরকে চায়না তার যে ওই যে বিআরআই প্রজেক্টের আন্ডারে আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে, বিশেষ করে একটা বড় প্রজেক্ট হচ্ছে পদ্মা রেল লাইন, এটার জন্য তো অলরেডি চায়না একটা অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে। এখানে একটা অসুবিধা সেটা হচ্ছে চায়নার ঋণ নিয়ে কিন্তু ভয় আছে মানুষের। পৃথিবীতে বহু জায়গায় আপনি দেখবেন চাইনিজ এইড, চাইনিজ লোন, কিন্তু এটার একটা বিরাট ঝুঁকিও আছে। আপনার পাকিস্তান তো চাইনিজ একটা লোন আমি দেখেছি যে তারা পরিশোধ করতে না পেরে এক ধরনের মানে এটাকে লিজ দিয়ে দেওয়ার অবস্থা হয়েছে চাইনিজদের কাছে। শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা তো একটা মানে পোর্টই দিয়ে দিতে হয়েছে চায়নাকে 99 বছরের জন্য। সো আমি যেটা মনে করি চায়নাদের আমি আরও একটু বলি, সেটা হলো যে ধরেন ভারতের সাথে আমাদের অনেক বিরোধপূর্ণ সম্পর্ক, কিন্তু ভারতের সাথে আমাদের কিছু সিমিলারিটিস আছে, যেমন ধর্মের। আমাদের এখানে 20 কোটি মুসলমান বা 19 কোটি মুসলমান, ভারতেও কিন্তু 20 কোটি মুসলমান আছে। সুতরাং আমাদের মধ্যে একটা টাই আপ আছে, আমাদের একই সাথে আমরা ছিলাম একটা সময়, এটা একটা কালচারাল বন্ধন আছে। এটা হচ্ছে ভাষাগত একটা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এক ধরনের, কিন্তু চায়নার সাথে কিন্তু আমাদের ওই ধরনের কিছুই নাই। সুতরাং চায়নার সাথে রিলেশনশিপটা একেবারেই অর্থনৈতিক, একেবারেই ব্যবসায়িক। অনেকে যারা বলেন যে চায়না আমাদের পরীক্ষিত বন্ধু, ইন টার্মস অফ অলওয়েজ খেয়াল রাখতে হবে চায়না আমাদের বন্ধু কেন, যখন সে আমেরিকা এবং ভারতের প্রেক্ষাপটে সে আমার বন্ধুত্ব, ঠিক আছে, কিন্তু ঠিকই তো 71 সালে তো সে আমার বন্ধু হিসেবে দাঁড়ায় নাই। 71 সালে তো সে তার সাথে যে পাকিস্তানের আগের টাই আপ ছিল সে সেটাই করেছে। এত গণহত্যার ব্যাপারে তো তারা নিশ্চুপ থেকেছে, এবং সম্ভবত চায়না অনেক পরে আমাদেরকে মানে স্বীকৃতি দিয়েছে। আমি বলছি না যে অতীত খারাপ হবে বলে আজকে ভালো হবে না, এই সব মাথায় রেখে আমাদের এই মানে ইন্টারকানেক্টিভিটি, আমাদের এই রিলেশনশিপ, আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রাখতে হবে। এখানে যেই কথাটা এসেছে, এখানে কিন্তু আমি চায়নার কাছ থেকে এই ধরনের কোনো ব্যারিয়ার দেখি নাই, যেটা আমাদের এখানকার অনেকে বলেছিলেন যে আমেরিকার সাথে আমাদের যেই মানে ট্রেড এগ্রিমেন্ট যেটা আছে,
এই ট্রেড এগ্রিমেন্টের কারণে আমরা চাইনিজদের সাথে অনেক কিছু ডিল করতে পারবো না, এটা নিয়ে কিন্তু আলোচনায় আমি দেখি নাই যে চাইনিজরা কোনো ধরনের মানে রিজার্ভেশন দেখিয়েছেন, এটা দেখি নাই। আর আমেরিকার সাথে যে আমাদের যে ট্রেড মানে প্যাকটা হলো, এটার ব্যাপারে আমি যেটা মনে করি যে ট্রিটিটা হলো, এটা আমরা যদি সুযোগ থাকে এটা রিভাইজ করার জন্য আলোচনা আমরা তুলতে পারি, ঠিক আছে? কারণ এখানেও দেখেন আমেরিকা কিন্তু আমাদের একটা বিপদে ফেলে কিন্তু এই ট্রিটিটা আমাদেরকে স্বাক্ষর করতে হয়েছে, কারণ তারা আমাদের এই গার্মেন্টসের উপর এক ধরনের এক্সট্রা ট্যারিফ 39% ট্যারিফ আরোপ করে দিয়েছে। ফলে কিন্তু আমাদের ওই যে আমরা বললাম যে আমেরিকা তো আমাদের থেকে জিনিস কেনে, সে আমার ক্রেতা, সুতরাং তার কাছে তো আমার এক ধরনের মানে মানে কি বলা যায় যে মুখাপেক্ষিতা আছে, দায়বদ্ধতা বা মুখাপেক্ষিতা আছে। তো এই মুখাপেক্ষিতাটা আমরা তখনই দূর করতে পারবো। রনি ভাই একটা সলিউশনের কথা বলেছেন যে আমরা যদি হিউজ পরিমাণে আমাদের ফরেন মার্কেট ওপেন করতে পারি, এটা তো তারেক রহমানের একটা প্ল্যানও আছে, উনি যেটা বলেছেন ওনার প্ল্যানের একটা অংশ আছে যে এখান থেকে এক্সপার্ট লোক তৈরি করার একটা পদক্ষেপ ওনারা নেবেন। ডক্টর ইউনূসের কথা যেটা আসছে, আমি যতটুকু জানি জাপানে 1 লাখ লোক প্রেরণের একটা চুক্তি বা একটা MOU স্বাক্ষর হয়েছিল। তো জাপানে কিন্তু আপনার থেকে ট্রেন্ড লোক ছাড়া নেবে না, জাপানিজ ভাষা জানতে হবে, অ্যান্ড দেন তাদের যেই যার দক্ষতা আছে সে দক্ষতা কিন্তু এক্সপার্ট হতে হবে। তো সুতরাং এই সরকারের একটা প্ল্যান আছে যে দক্ষ জনবল তৈরি করার, কিন্তু সেদিকে এখন পর্যন্ত খুব বেশি মানে উদ্যোগ আমরা দেখি নাই। সব মিলিয়ে আমি যেটা মনে করি, সরকার যদি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে, দেন এই জটিল আমেরিকা, ভারত, চায়না এই মানে জটিল সমীকরণ, ত্রিসংখ্য সমীকরণটা মিলাইতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে গোলাম মাওলা রনি। আবার আপনার কাছে একটু ফিরি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে একটা মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বিষয়টাকে আপনি কি মনে করেন? চীনার সহযোগিতা ছাড়া, চীনের সঙ্গে তো মিয়ানমারের একটা গুড রিলেশনশিপ এখন বিদ্যমান, এই বাস্তবতায় চীনকে বাদ রেখে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে তো মিয়ানমার সমস্যা সমাধানের কোনো লক্ষণ নেই, কি বলবেন আপনি? মানে চীন এটা যদি চীনের প্রস্তাবে রাজি হন, ইট মিনস আপনাকে যুদ্ধে জড়াতে হবে। এর কারণ হলো যে এই অঞ্চলটি মানে মিয়ানমারের যে রাখাইন অঞ্চলটি, এটি তো আর এখন চীনের অধীন না, তারপরে মায়ানমারের যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার অধীন। এটা এখন যুদ্ধ করে আরাকান আর্মি সহ আরো 3-4টা ভাগে, কুকি চীন 3-4টা ভাগে বিভক্ত হয়ে যে যার মতো এলাকা, প্যাসিফিক প্ল্যানেরও পার্ট, ওই যে বার্মা অ্যাক্টের কারণে এখানেও এক ধরনের আমেরিকানদের অবস্থান, যার জন্য এখানে যেটা প্রথম দিন থেকে মায়ানমার সরকার এবং চীন চাচ্ছে সেটা হলো যে ওখানকার জান্তা সরকার যেটা আছে, জান্তা সরকার ওখান থেকে চাপ দেবে, আর বাংলাদেশ আর্মির মাধ্যমে এখানে ওই মানে কেন্দ্রীয় সরকারের মধ্যে রোহিঙ্গাদের মধ্যে একটা গ্রুপ আছে আরসা। তো এই আরসাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে চীন করবে কি এই মায়ানমারের যে আরাকান আর্মি এদের পেছনে, কুকি চীনের পেছনে লাগিয়ে দেবে। ফলে ওখানে মুসলমান, বৌদ্ধ এবং ওখানে চৈনিক যে একটা ধর্মভিত্তিক কয়েকটা গ্রুপ আছে আর স্থানীয় এথনিক গ্রুপ আছে, মানে বাংলাদেশ একটা যুদ্ধে জড়াই পড়তে হবে। ওদিকে ভারতও চাচ্ছে বাংলাদেশ ওখানে যুদ্ধে জড়াই পড়ুক। তারপরে আমেরিকা তো চাচ্ছে সরাসরি, আমেরিকা চাচ্ছে যে সেখানে মানবিক করিডোরের নামে তারা সেই করিডোর দিয়ে তাদের প্লেন আসবে, অস্ত্রশস্ত্র আসবে এখানে। ঠিক এই মানে আরসা যে গ্রুপ আছে এদের যে কাউন্টার গ্রুপ, এরা আবার দিতে চাচ্ছে আরাকান আর্মিকে। আমেরিকা চাচ্ছে আরাকান আর্মির পক্ষে হয়ে বাংলাদেশ লড়াই করুক এই অঞ্চল তারা, এরপর আমরা রোহিঙ্গাদেরকে রাজনৈতিক একটা আলাদা প্রেক্ষিত। হ্যাঁ, মানে তোমরা আরাকান আর্মিকে জিতিয়ে দাও, আমরা তোমাদেরকে ওখানে রোহিঙ্গাদের ফেরত পাঠাবো। আবার ওরা বলছে যে মায়ানমার সরকারকে জিতিয়ে দাও, আরাকান আর্মিকে মেরে ফেলো, আমরা তোমাদের রোহিঙ্গাকে সেখানে পাঠিয়ে দেবো। তো এই যে একটা রাধা চক্করের মধ্যে বাংলাদেশ পড়েছে, এটা আসলে যত সহজ বলা যায় তত সহজ নয়। ইটস ভেরি রিয়েলি কমপ্লেক্স। হ্যাঁ, মুজিবুর রহমান মঞ্জু, কি বলবেন আপনি এই ইস্যুতে? হ্যাঁ, এখানে তো এই সলিউশন করতে হলে অ্যাকচুয়ালি আমেরিকা, ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া, মিয়ানমার বেসিক্যালি এটা হচ্ছে গ্রাউন্ডে। এর বাইরে এখানে যারা ইন্টারেস্ট নিচ্ছে, যেমন মালয়েশিয়ার একটা ইন্টারেস্ট আছে, আরও একটা হচ্ছে টার্কিও এখানে তাদের একটা ইন্টারেস্ট আছে, তারা এই রোহিঙ্গাদের ইস্যুতে তাদের এক ধরনের সফট কর্নার আছে। ইভেন মানে আরব কান্ট্রিগুলোর মধ্যেও তারা এক ধরনের রোহিঙ্গাদের প্রতি তাদের সফট কর্নার আছে। এখানে এটা একটা মানে বড় আকারে আলোচনায় তুলতে হবে এবং জাতিসংঘের এখানে অবস্থান তো লাগবে, যেটা প্রফেসর ইউনূস যেটা বলে খুব চমক সৃষ্টি করেছিলেন যে পরের বছর রোহিঙ্গারা গিয়ে তার এলাকায় ঈদ করবে। তো জাতিসংঘ কিন্তু এখানে একটা ভূমিকা রাখার সুযোগ আছে। জাতিসংঘ ছাড়া এই সব স্টেক হোল্ডারদেরকে একসাথে করা সম্ভব না।
দেখেন চাইনিজদের এই যে করিডোর প্রস্তাব, তারপরে রোহিঙ্গা ইস্যু সমাধানের প্রস্তাব, এটা বাংলাদেশ যদি সিরিয়াস লেভেলে অ্যাকসেপ্ট করে ফেলে, তাইলে এটা সত্য যে এখানে আমেরিকানরা এটাকে ভালোভাবে নাও নিতে পারে। আমি আবারও বলছি যে কে কিভাবে নিবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেশের স্বার্থটা কোথায় সুরক্ষিত হচ্ছে সেটা। তো সেক্ষেত্রে এখানে আমার অতি উচ্চমাত্রার কূটনৈতিক বিষয়টা লাগবে। আমেরিকানদের সাথে ডিল করতে হবে যে সমস্যা কি, আমরা এই করিডোর করতে চাচ্ছি, আমরা এটা করতে চাচ্ছি, তোমাদের অসুবিধা কোথায়? ঠিক আছে, এই উচ্চমাত্রার কূটনীতিটা যদি আমরা করতে পারি, সত্যিকার অর্থে এই রোহিঙ্গাটা আমাদের জন্য কিন্তু একটা গলার কাটা হয়ে আছে, এবং আমরা আউটরেড এদেরকে পাঠাতেও পারছি না। তো এই টোটাল সিচুয়েশনটাকে আমি যেটা মনে করি সব কিছুর মূলে আছে দুটো জিনিস। একটা হচ্ছে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের থাকবে কিনা এটা আবার অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করতেছে। আপনার দেশে যদি অভাব থাকে, দেশে মানুষের জন্য দ্রব্যমূল্য যদি বাড়ে, গ্যাসের দাম, তেলের দাম যদি বাড়তে থাকে, ঠিক আছে, আপনি দেখেন সরকার কিন্তু তেলের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে, কিন্তু এই বাড়ার কারণে আমাদের কি লাভ হয়েছে, আমাদের কোন খরচ কমেছে এটা কিন্তু আমরা জানি না। বরং আমরা দেখছি আরো 1 লক্ষ কোটি টাকা সরকার ঋণ করেছে। এখন মানুষ যখন দেখে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তাহলে তো আমার লোন কমার কথা, কিন্তু আমার তো লোনও বাড়ছে। পাশাপাশি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সিকিউর না হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল থাকবে না। বিরোধী দল আপনাকে এখানে সাহায্য করবে, রাজপথে গিয়ে কিন্তু আন্দোলন করবে। অন্যদিকে অর্থনীতি এবং রাজনীতির জায়গাটাকে যদি সরকারকে ঠিক করতে হয়, আমরা কিন্তু সরকার যে বাজেট করেছে এখানে এক ধরনের মানে সুবিধাবাদী অবস্থান আমরা দেখলাম, এক ধরনের মানুষকে মানে মুখের উপর খুশি করে দেওয়ার প্রবণতা দেখলাম। আমি আবারও বলছি যে একটা ন্যাশনাল ইউনিটি, একটা ইকোনমিক সেটেল ডাউন করা সরকারের উপর খুবই গুরুত্বপূর্ণ দরকার, এবং এটার মধ্য দিয়ে আমি মনে করি এটাকে যদি বহির্বিশ্বের এই যোগাযোগের জায়গাটাকে আনা যায়, তাহলে গ্র্যাজুয়ালি আমরা 1 থেকে 2 বছরের মধ্যে একটা মানে সেটেল পজিশন আমরা যেতে পারবো। আদারওয়াইজ আমাদের এই যে বোঝা, রোহিঙ্গাদের যে বোঝা, এই বোঝা বহন করেই তো যেতে হবে যুগের পর যুগ। হ্যাঁ, তো এখন ধরেন আপনি দেখেন আমরা হচ্ছি ঘাটতি বাজেটের দেশ, চায়না হচ্ছে $1 ট্রিলিয়ন সারপ্লাস বাজেটের দেশ। এখন চায়না তো আপনাকে এমনি এমনি সাহায্য করবে না। আচ্ছা, চায়নার ধরেন আমি পুরোপুরি চায়নার দিকে ঝুঁকে গেলাম, কিন্তু চায়না কি আমাকে পূর্ণভাবে সহায়তা করবে, পূর্ণভাবে আমাকে সাহায্য করবে? এই প্রশ্ন থেকেই যাবে, সেটারও তো একটা প্রশ্ন আছে। আর আমি সেই জায়গায় যাব কিনা, এই সমাধানগুলো খালি আলোচনার মধ্যে রাখলে হবে না। কি করলে কি হবে, সমাধানগুলোর জন্য নিজেদেরকে বসতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণের কাছ থেকে মতামত নিতে হবে, তাই না? এটা সরকার যদি যোগ্যতার সাথে করতে পারে, আমি মনে করি যে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। কিন্তু জাতিসংঘ যেখানে আবার রোহিঙ্গাদের আবাসস্থল বাড়াবার প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ যদিও মানে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে, এই প্রস্তাবটাই আসলো কেন? না, এখানে তো বললাম তো যে ধরেন রোহিঙ্গারা যে জায়গায় যে অবস্থায় আছে, এটা তো একটা আমাদের জন্য বিস্ফোরণোন্মুখ একটা জিনিস তৈরি হচ্ছে। আপনি দেখেছেন তো যে হামের এবারে প্রচলনটা শুরু হয়েছে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে, এবং এই হাম কিন্তু এখন আজকেও 9 জন মারা গেছে, বুঝছেন? আমরা কিন্তু এই সরকার কিন্তু হামের ব্যবস্থা ট্যাকেল করতে পারে না। এতদিন ওই যে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করে নানা ধরনের কথা বলেছে। এখন তো মানুষ আর সেটা গ্রহণ করবে না, কারণ আপনি অলরেডি টিকা দিয়েছেন, টিকা এসে গেছে, সব কিছু সমাধান হয়েছে, এখনও হাম হচ্ছে কেন? সুতরাং এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের অন্য কোনো ফেলিওর আছে। আচ্ছা, তো আমি যেটা বলছি, যেমন ইয়াবার সংকট, আমাদের যে ইয়াবাটা আসে তো বেসিক্যালি মিয়ানমার থেকে, এখানে কিন্তু রোহিঙ্গাদের একটা বিরাট, রোহিঙ্গা ক্যাম্পে গেলে ইনভলভমেন্ট আছে। সুতরাং আপনি যে ওদেরকে এইভাবে এক জায়গায় বন্দি করে রাখছেন, সেখানে কিন্তু প্রতি বছর জনসংখ্যা বাড়ছে। তো সুতরাং এখানেও তো আপনার শুধু তাদেরকে মানে ফেরত পাঠানোর পুনর্বাসনের পাশাপাশি এখানেও তাদের একটা থাকারও তো, আপনি যতদিন রাখছেন ততদিনও তো তাদের ব্যাপারটা তো দেখতে হবে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের সংকট আছে অনেক, কিন্তু সমাধানের পথও আছে। আমরা যদি যথাযথ গুরুত্ব দেই এবং যোগ্য লোকদেরকে ইনভলভ করি, তাহলে সমাধান পাওয়া কঠিন। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে আবার একটু আসি। সেটি হচ্ছে যে সংসদে মানে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। তো আমার সেখানে প্রধানমন্ত্রী বলেছেন সফরে যা কিছু অর্জন দেশের মানুষের, আর বিরোধী দলের নেতা তিনি স্পষ্ট করেছেন যে
যেসব চুক্তি বা এমওইউ সম্পাদিত হয়েছে সেগুলো যেন পার্লামেন্টে উপস্থাপন করা হয়, এবং ভবিষ্যতে কোনো চুক্তি যদি বিদেশের সঙ্গে করা হয় সেগুলো যেন পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে ঠিক করা হয়। কি বলবেন আপনি? এটা ভালো, এটা সব দিক থেকে ভালো। যদি এই যে এরকম দৃষ্টান্ত তো আগে কখনো হয়নি আমাদের দেশে। বিরোধী দল এইভাবে, আমি যেমন আপনার এই টকশোর প্রথম পর্বে বলেছি যে সবসময় বিরোধিতা করে, তো বিরোধিতা করে এমনকি গৃহপালিত দল ছিল জাতীয় পার্টির সময়টাতে, আসম রব, তারাও বিরোধিতা করত। তারপরে শেখ হাসিনার জমানাতে 3 দফা হ্যাট্রিক করে মানে গৃহপালিত বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। তো সেই জাতীয় পার্টির লোকগুলো বিরোধিতা করতে, এবং খুব মানে যাকে বলা হয় কাজী ফিরোজ রশিদের মতো মানুষ পার্লামেন্টের যে ঝড় তুলতেন ওটা কল্পনাই করা যায় না। এমনকি বিএনপির সেই অল্প কয়েকজন, 6 জন, হ্যাঁ, তার মধ্যে রুমিন ফারহানা এবং হারুনা রশিদ সাহেব, তারা যেভাবে পার্লামেন্টের ঝড় তুলতেন একাই 100। তো সেই ঝড়ের কবলে না গিয়ে পার্লামেন্টে এখন একটা জান্নাতি পরিবেশ জামাত তৈরি করেছে। এই জন্য তো জামাতের আমিরের জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, রহমত দান করুন, বরকত দান করুন, এবং তাকে দীর্ঘায়ু নেক হায়াত দান করুন, যেন তিনি বহু বছর জীবিত থাকেন এবং ভবিষ্যতে আমিরুল মুমিনিন হন, যাতে করে ভবিষ্যতে যদি তারেক রহমান কখনো বিরোধী দলীয় নেতা হন তখন তিনি খোঁটা দিতে পারেন যে ওই যে আপনি চীন দেশে গেছিলেন, তখন তো আমি আপনাকে কখনো বিরোধিতা করিনি, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আফগানিস্তানে গেলাম, পাকিস্তানে গেলাম বা ইরানে গেলাম, এটা নিয়ে আপনি তো কোনো অবস্থায় কটাক্ষ করতে পারেন না। ইউ শুড কংগ্রাচুলেট মি। আমি তো সেদিন চীনের নিয়ে অনেক কথা আপনাকে বলতে পারতাম। তো যার জন্য এই যে একটা শুভ জিনিস শুরু হলো, আমরা এটাকে ধন্যবাদ জানাই না, এই পর্যন্ত থাকুক, দেখি ভবিষ্যতে কি হয়। জি, মুজিবুর রহমান মঞ্জু, কি বলবেন আপনি? না দেখেন, চুক্তি করা, বিভিন্ন সমঝোতা স্মারক তৈরি করা, এগুলো তো গোপন কোনো বিষয় না। এগুলোর সাথে তো একটা বিরাট মানে কর্মযজ্ঞ আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন মানে এজেন্ট বা বিভিন্ন রকমের যুক্ত থাকে। সো আমি যেটা মনে করি যে এটা সংসদীয় কমিটির মাধ্যমে হতে পারে। আবার যেগুলো আমাদের পাবলিকলি আসা দরকার আছে সেগুলো পাবলিকলি আসারও মানে কোনো অসুবিধা আমি দেখি না। বিরোধী দলের দাবি স্বচ্ছতা আনার জন্য বিরোধী দলের দায়িত্ব তো এটা। বিরোধী দলের দায়িত্ব কি? সরকারকে সবসময় সে অ্যাকাউন্টেবল করবে, সরকারকে সবসময় সে পাবলিকলি সে আহ্বান জানাবে যাতে জনগণের পক্ষ হয়ে বিরোধী দল সরকারের সাথে কথা বলবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে চায়নার সাথে যে এমওইউগুলো হয়েছে, এগুলো তো কিছুটা তো 17টা এমওইউর কথা তো সরকার নিজেই, আমি যেটা জানি যে প্রকাশ্যে বলেছে যে আমাদের সাথে 17টা এমওইউ হয়েছে, 13টা সম্পাদিত হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা আছে। ঘোষণা আছে। যাই হোক, তো আমি মনে করি না যে এখানে কোনো মানে অসুবিধা আছে। অসুবিধাটা যেখানে যে বহির্বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে ওনারা একমত আছেন, পার্লামেন্টে কথা আছে, ভারতে না গিয়ে যেহেতু মালয়েশিয়া এবং চায়না গিয়েছেন, বিরোধী দল তাকে শুভেচ্ছা জানাবে, এটা তো মানে কমন ব্যাপার। বরং না জানালে বিরোধী দলের সমালোচনা হতো যে আরে বাবা, ভারতে গেলে তারা তো এতক্ষণে ঝড় তুলতো, তাই না? আমি যেটা মনে করি আসল জায়গায় ফোকাস করতে হবে। এবং আমি যেটা ভয় পাই, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে কোনো সময় সম্পর্কে অবনতি ঘটতে পারে জুলাই সনদকে কেন্দ্র করে। এবং এই সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলো যেহেতু এখন মানে সেটেলমেন্ট হয় নাই, সুতরাং ওইটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের জাতীয় ঐক্যের জায়গাটাও আবার নতুন করে একটু ফাটল দেখা দিতে পারে। আপনি ভারতের কথা বলছেন, এই চীন সফরকে তো ভারত স্বাভাবিকভাবে নেবার কোনো অবকাশ নেই, কিন্তু প্রধানমন্ত্রী তখন চীনে অবস্থান করছেন। ভারতীয় হাইকমিশনার ঢাকায় বসে 2 বছর যে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল সেটি চালু করে দিয়েছে। আগামীকাল থেকে আবেদন করা যাবে। এই বিষয়টাকে আপনি দুইটার কিভাবে মিলাবেন আপনি? দেখেন, যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই যে ওইটার কাউন্টার হিসেবে ওনারা এটা করেছেন কিনা, এটা তো বলা যাচ্ছে না। তবে আমি দেখেছি প্রচুর জায়গায় টেবিল টকে আলোচনাগুলো হচ্ছে যে ভারত এটাকে তাড়াতাড়ি তারা মানে হয়তো চায়নার সাথে আমাদের একটা ওই যে চিকিৎসার চুক্তি হয়ে যায় কিনা, ওইদিকে আবার যাতায়াত শুরু হয়ে যায় কিনা, এগুলো কিছু থাকতে পারে। তবে যেহেতু কোনো মানে খোলামেলা নাই, যে কোনো উনি যেহেতু একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আসছেন, ভারত তো এমনিও বলেছিল, ভারত তো একটা কথাই ছিল যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ব্লকেটগুলো তৈরি করেছে, তারা বলেছে যে নির্বাচিত সরকার আসলে আমরা সেগুলা খুলে দিব, আমরা সেটাতে আর সহজভাবে করব।
তো সুতরাং আমি যেটা মনে করি এটা হয়তো তাদের ওই কমিটমেন্টেরই একটা অংশ, এবং এটা আরও আগে করার কথা ছিল। অলরেডি তো 4 মাস তারা দেরি করেছে। ভারত কি চাইলো কি চাইলো না, দেখেন আপনি আমার প্রতিবেশী, আপনার চাওয়া পাওয়া ভালোবাসার মূল্য থাকতে পারে, কিন্তু আপনার ভালোবাসাকেই আমাকে আপনার চাওয়া পাওয়াকে আমার মূল্য দিতে হবে, এটা তো কিছু আসা যায় না। আর এখানে রাগ বা অভিমান করার তো কিছু না। আমি এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনেও করি না। ও প্রথমে মালয়েশিয়া গিয়েছেন, চায়না গিয়েছেন, এরপরে ভারতের সাথে যেহেতু আমাদের কাজকর্ম আছেই, ভারতে যাবেন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, এতে কোনো আমি অসংখ্য ধন্যবাদ। গোলাম মাওলা রনি, এই যে ভারত ট্যুরিস্ট ভিসা হঠাৎ করে মানে 2 বছর পর হঠাৎ করে চালু করলো, যে সময়ে প্রধানমন্ত্রী চায়নাতে অবস্থান করছেন, কিভাবে দেখেন আপনি? ভারতের বিশ্বাস নাই। এবার পর দেখা গেল যে এরকম একটা সুযোগ দিল মুজিবুর মঞ্জু গোলাম মোল্লা রনি, আমরা গেলাম আমাদের এয়ারপোর্টে জাহির সাহেবকে যেভাবে অপমান করছে যেভাবে অপমান করলো, তো একটা আরও নতুন পরিস্থিতির সৃষ্টি হবে। পুরো সম্পর্কটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখন আনপ্রেডিক্টেবল। ভারত আমাদেরকে নিয়ে খেলছে, আমরা এর জবাব কিভাবে দেবো সেটা সময় না আসলে বলা যাবে না। আপনি বলছেন ভারত খেলছে, হ্যাঁ, তো জবাবও তো খেলার মধ্যে দিয়েই দিতে হবে, এখন বিশ্বকাপ চলছে। হ্যাঁ হ্যাঁ, জবাব খেলার মধ্যে দিয়ে, মানে ভারতের সাথে আসলে ওইভাবে আমাদের মানে খেলার মতো অবস্থায় আমরা নেই। তবে আমাদের যেটা আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইউনাইটেড থাকি, এবং আমরা আমাদের রিগ্রেটগুলো, কতগুলো জায়গা আছে আপনি ধরুন কারোর সাথে ফাইট করলেন না, নীরব থাকি, নীরব থাকাটা অনেক সময় অনেক প্রতিবাদের একটা ভাষা হয়ে যায়। তো সেক্ষেত্রে ভারত যে কাজগুলো করছে দীর্ঘদিন ধরে এবং এখনো করে যাচ্ছে, সীমান্তে উত্তেজনা পুশিনের চেষ্টা, আমরা আসছে অ্যাজ এ নেশন হিসাবে আমাদের মধ্যে যাদের আত্মমর্যাদা বোধ আছে সবাই কিন্তু আসলে ওদের কথাবার্তা আচার আচরণ আমরা খুব অপমান বোধ করছি। তারা মানে রংপুর বিভাগ কিনে নেবে $10 বিলিয়ন দিয়ে, বড় বড় মানুষজনের ধরনের কথাবার্তা বলছে। প্রতিদিন কোত্থেকে লোকজন এনে সীমান্তে পুশ করার জন্য সেখানে তারা নাটক তৈরি করছে, এবং ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের বিজিবি, এরপর আমাদের সীমান্তে যারা লোকজন, হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই সেখানে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে পুরো সীমান্ত এলাকাতে। ইটস ভেরি ব্যাড। এইভাবে আসলে একটা প্রেশার নিয়ে একটা জাতি আর একটা জাতির সাথে সম্পর্ক করতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। আমরা একেবারেই শেষ প্রান্তে আলোচনার, আপনি যদি একটু সাম আপ করেন, এই প্রধানমন্ত্রীর চীন এবং মালয়েশিয়া সফরে কি পেল বাংলাদেশ? হ্যাঁ, আমি তো আগেও বলেছি যে আমরা প্রথমত হচ্ছে যে একটা শুভ সূচনা হয়েছে, একটা অনেকগুলো মানে মানে বলা যায় যে উইন্ডো ওপেন হয়েছে। যেমন একটা উইন্ডোর কথা আপনাকে বলি, যে আমাদের স্কুলে ম্যান্ডারিন ভাষা শেখানো হবে, এবং এটার জন্য যত কারিগরি সহযোগিতা চায়না দিবে, এটা তো একটা ভালো জিনিস। আমাদের তো একটাই হচ্ছে আমাদের নানা স্কিল প্রবলেম, রাইট, তাই না? চায়নার সাথে আমাদের এত ব্যবসা, এত ডিপেন্ডেন্সি, সেখানে যদি ধরেন আমাদের এখানকার জনগণের মধ্যে যদি ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজের উপর থাকে, এবং চায়না কিন্তু এখন অনেক ধরনের আপনার এডুকেশনে নানা ধরনের স্কলারশিপও দিচ্ছে। তো এটা আমি মনে করি এই ধরনের ছোট ছোট অনেকগুলো, এই যে বললাম না যে 13টা বা 17টা MOU হয়েছে, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে। আমি আশাবাদী, কিন্তু ওই যে আপনাকে বললাম যে দ্বিমুখী ত্রিমুখী চাপটা কিভাবে আপনারা ট্যাকেল করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। সর্বোপরি আমি আবারও মনে করি যে বাংলাদেশ, আমি যদি নিজের জায়গায় শক্তভাবে না দাঁড়াই, আমার রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের স্থিতিশীলতা যদি না হয়, জাতীয় ঐক্যমত্য যদি সংসদে না থাকে, তাহলে কেউ আমাকে মানে আলাদা করে কোনো সাহায্য করতে পারবে না। চাইনিজদের সাথে ডিলিংয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যে ঋণের ফাঁদে যাতে আমরা আটকে না যাই। এবং এই যে আমাদের সরকারের কিন্তু প্রবণতা আছে ঋণের ফাঁদে আটকে যাওয়ার। যেমন আপনি তো বললাম 1 লাখ কোটি টাকার ঋণ তো তারা অলরেডি করেই ফেলেছে। বাজেট যেটা দিয়েছে এটাকে কাগজে কলমে 243 মানে লক্ষ কোটি টাকার ঋণের কথা বলা হচ্ছে, কিন্তু এটা অ্যাপ্লাইড জায়গায় দেখা যাবে যে এটা 300-400 পারিয়ে যাবে। 2,43,000 কোটি টাকা, 2,43,000 কোটি টাকা। তো 2,43,000 কোটি টাকা হচ্ছে কাগজে কলমে ঘাটতি, এবং ঋণের জায়গাটা ওনাদের। কিন্তু দেখা যাবে যে বাস্তবতায় এটা কিন্তু মানে 3 লাখের উপরে পার হয়ে যেতে পারে, যেটা নানাভাবে এটা সমালোচনা এসেছে। সুতরাং সরকারকে এই জায়গাগুলোতে খুবই মানে দক্ষতার পরিচয় দিতে হবে, এটাই আমার মূল কথা। আমি মনে করি আমরা যে মানে সুযোগটা তৈরি হয়েছে এটাকে কাজে লাগানো দরকার। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি। আমরা একেবারে শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে মোটা দাগে শেষ কথাগুলো একটু যদি বলেন। শেষ কথা হলো যে হোপ ফর দ্য বেস্ট। এখন আমরা সরকারের স্টিয়ারিংটা মানে পুরো রাষ্ট্রীয় স্টিয়ারিংটা এখন সরকারের হাতে, আর ড্রাইভার স্বয়ং তারেক রহমান সাহেব। কোনো অবস্থাতেই আমাদের
এমন কোনো কথা বলা ঠিক হবে না, এমন কোনো আচরণ করা ঠিক হবে না, এমন কোনো ডিজায়ার প্রকাশ করা হবে না যাতে ড্রাইভার রাগ হয়ে ভুল করে একেবারে ভ্রান্তিতে পড়ে এই যে ড্রাইভিং সিটে বসে পুরো বাসটাকে খাদের মধ্যে ফেলে দেয়। ফলে আমরা সবাই বিপদে পড়ব। ফলে যে কাজগুলো করছে একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা সমালোচনা করব, তার সঙ্গে সঙ্গে আশা করব যে তিনি ভালো করেন, তার প্রতিটা কর্মে শুভাশিস রইল।